আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবার ইরানের পাশে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিলেন তেহরানের স্বার্থে সবকিছু করার। ভয়ে কি ট্রাম্প? ইরানের পর তুরস্কের সাথে চরমে পৌঁছেছে ইসরায়েলের শত্রুতা, তুঙ্গে পাল্টাপাল্টি হুমকি। নেতানিয়াহুর পরবর্তী টার্গেট কি তুরস্ক? টয়লেটের কমোড মোড় ঘুরিয়ে দিয়েছে এক বেকার তরুণের। আয় করছে কোটি কোটি টাকা, ঝুঁকছে নামি দামি ব্র্যান্ডগুলো। কিভাবে হলো এমনটা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবার জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিশ্রুতি দিলেন ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া। বুধবার রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে এমন আশ্বাস দেন প্রেসিডেন্ট পুতিন। আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ইরানও এবার হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থকারীদের মাধ্যমে দেয়া কি সেই শর্ত? আমেরিকা কি মাথা নত করবে? কি বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়লেও এখনও সংকট কাটেনি। আলোচনা পর্যালোচনার মধ্যেই উভয় পক্ষ একে অপরকে হামলা পাল্টা হামলার হুমকি অব্যাহত রেখেছে। এতেই প্রশ্ন উঠেছে, আলোচনার সমাধান না হলে আবারও কি সংঘাতে জড়াবে তেহরান ওয়াশিংটন? শান্তি চুক্তিতে একটি সমাধান খুঁজতে ইরানের প্রতিনিধিরা কখনো পাকিস্তান আবার কখনো রাশিয়া সফরে ব্যস্ত। 48 ঘন্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দুইবার পাকিস্তান সফরের ঘটনাও ঘটছে একটিমাত্র সমাধানের আশায়। ফোনালাপ ও সরাসরি বৈঠকে হচ্ছে না কোনো সুরাহা। এ পরিস্থিতিতে তেহরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে দরজা খোলা আছে, ইরানের প্রতিনিধিরা চাইলে সরাসরি ওয়াশিংটনে যেতে পারে অথবা ফোন কলের মাধ্যমে আলোচনা চালাতে পারে। এর মধ্যেই হরমুজ প্রণালী আবারও চালু এবং যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান। তবে ওই শর্তগুলোর মধ্যে পরমাণু নিয়ে আলোচনার বিষয়টি স্থগিত রেখেছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী পরমাণু নিয়ে আপাতত আলোচনা চায় না ইরান। তবে কি শর্তে হরমুজ প্রণালী আবার চালু করবে এবং যুদ্ধ শেষ হতে পারে তার বিস্তারিত উল্লেখ করেনি মার্কিন সংবাদ মাধ্যমটি। এদিকে যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার হত্যা করেছে অন্তত 14 লেবানিজ নাগরিককে। আত্মরক্ষার কথা জানিয়ে পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের পর এবার ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক। ইসরায়েল তুরস্কের মধ্যকার একসময়ের বন্ধুত্বে দেখা দিয়েছে ফাটল, রূপ নিয়েছে চরম শত্রুতায়। তুর্কি আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তেল আবিবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পাল্টাপাল্টি হুমকির সুর এখন তুঙ্গে। এরই মধ্যে তুরস্ককে নতুন ইরান আখ্যা দিয়ে বড় ধরনের আঞ্চলিক সংকটের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। আজারবাইজানি তেল বন্ধ করা থেকে শুরু করে আকাশপথ অবরোধ, ইসরায়েলকে রুখতে কতটা প্রস্তুত এরদোয়ানের দেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের পর ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। একসময়ের ঘনিষ্ঠ মিত্র আঙ্কারা ও তেল আবিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন একেবারে তলানিতে। সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতাদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ এবং আইনি পদক্ষেপের জেরে চরমে পৌঁছেছে তিক্ততার মাত্রা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তুর্কি আদালত। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে নতুন ইরান বলে ডেকেছেন। এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন তুরস্ক চাইলে যে কোনো সময় ইসরায়েলে ঢুকতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি বাগযুদ্ধ থেকে শুরু হতে পারে বড় ধরনের আঞ্চলিক সংকট। ইসরায়েল যদি আগ বাড়িয়ে তুরস্কে আক্রমণ চালায় তাহলে কী ধরনের পদক্ষেপ নেবেন এরদোয়ান? তুরস্কের হাতে ইসরায়েলকে চাপে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হল আজারবাইজানি তেল। ইসরায়েলের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক মেটানো হয়
বাকু তিবিলিসি জেহান পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা জ্বালানি দিয়ে। তুরস্কের উপর দিয়ে যাওয়া এই পাইপলাইন যদি বন্ধ করে দেয় তুর্কি সরকার, তাহলে বড় ধরনের জ্বালানি সংকটে পড়বে ইসরায়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের বিকল্প উৎস থাকায় তেল আবিব সাময়িকভাবে ধাক্কা খাবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে তারা সমাধান বের করে ফেলবে। অবশ্য আজারবাইজানের সাথে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক ভালো থাকায় তুরস্কের পক্ষে এখনই এমন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। আকাশপথ হবে তুরস্কের দ্বিতীয় বড় অস্ত্র। আঙ্কারা যদি তাদের আকাশসীমা ইসরায়েলি বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করে, তাহলে নেতানিয়াহু সরকারের বিমান পরিচালনা ব্যয় বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার নির্দিষ্ট কিছু গন্তব্যে পৌঁছাতে ইসরায়েলি বিমানকে ঘুরতে হবে দীর্ঘ পথ, আর এর জেরে হুট করেই বেড়ে যাবে টিকিটের দাম। ফলে হ্রাস পাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর মুনাফা। তবে সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো তাদের আকাশপথ ইসরায়েলের জন্য খুলে রাখার কারণে তুরস্কের এই অবরোধের কার্যকারিতা এখন আর আগের মতো নেই। বাণিজ্যিক ক্ষেত্রে ইসরায়েল ও তুরস্কের মধ্যে ক্রমেই বাড়ছে দূরত্ব। 2024 সাল থেকেই ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আঙ্কারা। একসময় তুর্কি পণ্যের বড় বাজার ছিল ইসরায়েল, কিন্তু এখন তৃতীয় দেশের মাধ্যমে ঘুরপথে যাচ্ছে ব্যবসায়িক পণ্য। একসময় তুর্কি পর্যটন খাতে ইসরায়েলিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকটাই স্তিমিত হয়ে এসেছে সেই ধারা। তুরস্ক এখন বুঝতে পারছে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে খুব বেশি বিপদে ফেলা কঠিন হবে। তুরস্ক এখন সরাসরি যুদ্ধের চেয়ে কূটনৈতিক এবং সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে বেশি মনোযোগী। দেশটি ইতিমধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সৌদি আরব এবং মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে। একই সঙ্গে নেটোর সদস্য হিসেবে শক্ত করছে নিজেদের অবস্থান। এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলকে চাপে রাখার কৌশল নিয়েছে তুরস্ক। এরদোয়ান প্রশাসন মনে করে তাদের আন্তর্জাতিক প্রভাবই ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে কাজ করবে সুরক্ষার ঢাল হিসেবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে গাজা থেকে লেবানন, ইরান একের পর এক সংঘাতে জড়ানোর মধ্যেই এবার নিজ দেশে চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অক্টোবরের শেষ দিকে নির্ধারণ করা নির্বাচনের আগে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ একজোট হয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন। একদিকে যুদ্ধ, অন্যদিকে ক্ষমতা, এই দুয়ের মাঝেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে নেতানিয়াহুর। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের রাজনীতি দিয়ে কতদিন টিকে থাকা সম্ভব? এবার কি ভোটের বাক্সেই জবাব দেবে ইসরায়েলের জনগণ? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। গাজা, লেবানন, ইরান ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সেই কৌশলই এবার বুমেরাং হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ক্ষমতা টিকাতে যুদ্ধ লাগানো নেতানিয়াহুকে ঠেকাতে একজোট বিরোধীরা। তাকে ঠেকাতে নির্বাচনের আগে দেশটির রাজনীতিতে সৃষ্টি হয়েছে বড় চমক। রক্তচোষা নেতানিয়াহুকে হটাতে একজোট হয়েছেন বিরোধীরা। সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ হাত মিলিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন। আর এতেই ক্ষমতা হারানোর ভয়ে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর কপালে। কমতে শুরু করেছে তার জনসমর্থনও। ডানপন্থী বেনেট এবং মধ্যপন্থী লাপিদ ভিন্ন মতাদর্শের দুই নেতা এবার একই লক্ষ্যে এক হয়েছেন। নির্বাচনের আগে নিজেদের দল একীভূত করে টুগেদার নামে নতুন দল গঠনের পরিকল্পনা তাদের। এসব তথ্য উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তারা একত্রিত হয়ে রাজপথে নেমে এসেছেন। ইসরায়েলকে এখন নতুন পথে হাঁটতে হবে। 2022 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরার পর থেকেই কট্টর ডানপন্থী সরকার গঠন করেন নেতানিয়াহু। এরপর থেকেই ঐতিহাসিক 2023 সালের 7 অক্টোবরের ব্যর্থতা, গাজা ও লেবাননের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইরানের সাথে সরাসরি সংঘাত দেশটিকে নিরাপত্তাহীন করে তুলেছে। রেকর্ড বাজেট ঘাটতি, ক্রেডিট রেটিং পতন এবং চরম সামাজিক বিভাজন ও সরকার বিরোধী বিক্ষোভের ফলে দেশটি বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে খাদের কিনারায় দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান দেখাতে গিয়ে উল্টো জনসমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপ বলছে তার সেই তথাকথিত শক্তিশালী ভাবমূর্তি এখন ভেঙে পড়েছে। অক্টোবরের শেষের দিকে নির্ধারণ করা নির্বাচনে বড় ধাক্কা খেতে পারেন তিনি, এমন আশঙ্কাই এখন জোরালো হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, আবারও কি যুদ্ধ লাগিয়ে নিজের গদি টিকিয়ে রাখবেন? যুদ্ধের রাজনীতি দিয়ে কতদিন টিকে থাকবেন নেতানিয়াহু? তার যুদ্ধের রাজনীতির জবাব কি এবার ভোটের বাক্সেই দিতে যাচ্ছে ইসরায়েলের জনগণ? মোর্শেদ আলম, বাংলা ভিশন। আবারও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দিল সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করেছিল ইসরায়েল। এছাড়া এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কজন সেনাও পাঠিয়েছিল তেল আবিব। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে আয়রন ডোম পাঠানোর ঘটনা এটি প্রথম। বিস্তারিত মীর ফাজল রাব্বির ডেস্ক রিপোর্টে। এককালে যে ইসরায়েলকে ঘিরে ছিল রাজ্যের সংশয় আর দূরত্ব, আজ অস্তিত্বের সংকটে সেই ইসরায়েলের কাছেই ভরসা খুঁজছে সংযুক্ত আরব আমিরাত। ধর্মীয় ঐক্যের চিরাচরিত আবেগ যেন হার মেনেছে ভূ রাজনীতির কঠিন বাস্তবতার কাছে। যে ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা অবস্থান নেওয়ার কথা ছিল মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ আরব আমিরাতের, যুদ্ধের চরম মুহূর্তে সেই ইসরায়েলকেই তারা বেছে নিয়েছে নিজেদের পরম রক্ষাকর্তা হিসেবে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে ইসরায়েলের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এছাড়া এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কজন সেনাও পাঠিয়েছিল তেল আবিব। ২৬ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। এরই অংশ হিসেবে তারা উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে এই যুদ্ধ অন্য সব দেশের তুলনায় আরব আমিরাতকেই সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু হতে হয়েছে। আমিরাতের দিকে লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব হলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতির মুখে বাধ্য হয়েই মিত্রদের কাছে সহযোগিতা চায় আবুধাবি। আমিরাতের কর্মকর্তাদের মতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি জরুরি টেলিফোন আলাপের পর এই সেনা ও সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল ইতিহাসের প্রথম ঘটনা যেখানে ইসরায়েল তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের সুরক্ষায় সরাসরি মোতায়েন করেছে। আমিরাতের মাটিতে অবস্থানরত এই আয়রন ডোম সিস্টেমটি সফলভাবে কয়েক ডজন ইরানি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়। এক্সিওস আরও জানিয়েছে, আরব আমিরাতের মাটিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য স্পর্শকাতর বিষয় হতে পারে। তবে এক জ্যেষ্ঠ আমিরাতি কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় ইসরায়েল যে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত তা কখনোই ভুলবে না। ইসরায়েলের বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার তালিকায় শুধু সংযুক্ত আরব আমিরাত একাই ছিল না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও বিভিন্ন সময়ে আয়রন ডোম প্রযুক্তি চেয়ে ইসরায়েলের কাছে আবেদন জানিয়েছিলেন। তবে কিয়েভের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তেল আবিব। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যে শত্রুর শত্রু আমার বন্ধু এই তত্ত্বকে বাস্তব রূপ দিয়েছে। এখনকার লড়াই আর ধর্মকেন্দ্রিক নেই, বরং এটি এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় স্বার্থ এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় পরিণত হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাখিল করা নথিতে উঠে এসেছে খুনের ভয়ঙ্কর সব তথ্য ও প্রমাণ, যা পুরো ঘটনার মোড় বদলে দিয়েছে। সন্দেহভাজন খুনি হিসাম আবু গার্বিয়া বারবার মিথ্যা জবানবন্দি দিয়ে পুরো ঘটনাকে আরও জটিল ও রহস্যময় করে তুলেছে। হেজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়া ও হত্যাকাণ্ড ঘিরে রোমহর্ষক সব তথ্য সামনে আসছে। 26 এপ্রিল ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, ট্যাম্পা বে এলাকার একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া 27 বছর বয়সী জামিল লিমনের মরদেহ এবং তার বন্ধু নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনায় মূল আসামি হিশাম আবু গারবিয়া। সে ছিল লিমনেরই রুমমেট। এবিসি নিউজ, এপি নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খুনের ধরন বিভৎস। তদন্তকারীদের তথ্য মতে 16 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে নিখোঁজ হওয়া লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে অনেক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিঠের নিচের দিকে ছিল একটি গভীর ক্ষত, যা তার লিভার ভেদ করে গেছে। নিখোঁজ নাহিদা বৃষ্টির পরিণতিও একই রকম হয়েছে এবং তাকেও ব্রিজের আশেপাশে কোথাও ফেলে দেয়া হয়েছে বলে আশঙ্কা প্রসিকিউটরদের। এরই মাঝে নাহিদা বৃষ্টির পরিবারকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। তদন্তকারীরা বলছেন, বৃষ্টির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এর পেছনে বড় কারণ হিসেবে তারা লিমন ও হিশামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্ত শনাক্ত করার কথা জানিয়েছেন। গোয়েন্দারা নিশ্চিত যে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেছে। 26 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে মানুষের কিছু দেহাংশ উদ্ধার করার কথা জানিয়েছেন তদন্তকারীরা। এগুলো বৃষ্টির কিনা ডিএনএ পরীক্ষার আগে তা বলা সম্ভব নয়। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তের শুরুতে আটক হিশাম আবু গারবিয়া দাবি করেছিল, ঘটনার দিন লিমন বা বৃষ্টি কারো সাথেই তার দেখা হয়নি। কিন্তু পরে তথ্য উপাত্ত সেই দাবি মিথ্যা প্রমাণ করে। প্রসিকিউটররা জানান, ঘটনার দিন একই সময়ে ক্লিয়ার টাওয়ার বিচ এলাকায় লিমনের ফোনের শেষ লোকেশন এবং হিশামের গাড়ির লোকেশন পাওয়া গেছে। পরে হিশাম আগের জবানবন্দি মিথ্যা স্বীকার করে বলে সে লিমন ও তার বান্ধবীকে সেখানে নামিয়ে দিতে গিয়েছিল। হিশামের বাম হাতের আঙুলে ব্যান্ডেজ দেখা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। আসামির দাবি, সে পেঁয়াজ কাটতে গিয়ে চোট পেয়েছে। তবে গোয়েন্দাদের সন্দেহ, ধস্তাধস্তির সময় ওই চোট লেগে থাকতে পারে। হিশামের অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদও পাওয়া গেছে। 16 এপ্রিলের সেই রসিদে দেখা যায়, হিশাম প্রচুর পরিমাণে ট্র্যাশ ব্যাগ, লাইসল ওয়াইপস ও দুর্গন্ধনাশক ফেব্রেজ কিনেছিল। খুনের আলামত ও রক্তের গন্ধ মোছার জন্য সেগুলো ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু এসবই নয়, প্রসিকিউটররা জানিয়েছেন, লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার 3 দিন আগে 13 এপ্রিল রাতে চ্যাট জিপিটির কাছে হিশাম জানতে চায়, কোনো মানুষকে কালো ময়লার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি ঘটবে। চ্যাট জিপিটি উত্তরে বলে, এটি বিপজ্জনক শোনাচ্ছে। 24 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একটি ভারী ময়লার ব্যাগের ভেতরেই লিমনের দেহাবশেষ মেলে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। টয়লেটের কমোড থেকে আয় কোটি কোটি টাকা। এক কমোড মোড় ঘুরিয়ে দিয়েছে এক বেকার তরুণের। বেকার থেকে সে এখন কোটিপতি, আর তার টয়লেট এখন রীতিমতো নামি দামি ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনের হটস্পট। মার্কিন সেই তরুণ দেখিয়ে দিয়েছেন, আইডিয়া থাকলে জায়গা কোনো বাধা হতে পারে না। তরুণের ব্যতিক্রমী ব্যবসার ধরন নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। টয়লেটে চলছে কোটি টাকার বিজ্ঞাপন। শুনতে অদ্ভুত লাগলেও এটি এখন বাস্তব। যেখানে চাকরি না পেয়ে হতাশ তরুণরা পথ খুঁজে ফেরেন, সেখানে এক তরুণ হাইকমোডকেই বানিয়ে ফেলেছেন আয়ের উৎস, আর তাতেই গড়েছেন লাখ লাখ টাকার সাফল্যের গল্প। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বাসিন্দা নিক গ্রিনওয়াল্ড নামের এই তরুণ বেকারত্বকে ঠাট্টা করতে গিয়েই বের করেন ভিন্নধর্মী এক আইডিয়া। নিজের শৌচাগারের কমোড বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার ঘোষণা দেন, আর সেই আইডিয়াই এখন ভাইরাল হয়ে এনে দিয়েছে লাখ লাখ টাকার আয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে নিক বলেন, তার টয়লেট থেকে $10 লাখ আয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। আর আশ্চর্যের বিষয়, বিভিন্ন নামী ব্র্যান্ডও এই অদ্ভুত বিজ্ঞাপনী জায়গায় বিনিয়োগ করতে পিছপা হয়নি। টয়লেট ক্লিনার ব্র্যান্ড, গ্রোমিং পণ্য, এমনকি ক্রিপ্টো পেমেন্ট সংস্থার মতো বড় বড় কোম্পানিগুলো তার কমোডে বিজ্ঞাপন দিচ্ছে।
একটি সংস্থা দাবি করেছে মাত্র ২৪ ঘন্টার মধ্যে এই বিজ্ঞাপনের কারণে তার লাখো ভিউ, নতুন ফলোয়ার ও ক্রেতা পেয়েছেন, তাও খুব অল্প খরচে। নিকের ভিডিওগুলো ইতিমধ্যেই কোটি কোটি বার দেখা হয়েছে। দর্শকদের অনেকেই তার এই সৃজনশীলতাকে প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন সফল হতে গেলে দরকার শুধু ভিন্নধর্মী ভাবার সাহস। যেখানে কেউ কেউ ব্যবসা খুঁজে পান বাজারে, সেখানে নিক খুঁজে পেয়েছেন টয়লেটে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। প্রচণ্ড গরমে পড়ছে ভারত। এপ্রিলে তাপমাত্রা ছুঁই ৪৫ ডিগ্রি, যা সাধারণত দেখা যায় মে জুনে। রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট ফাঁকা, বাড়ছে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনে আক্রান্তের সংখ্যা। এমনকি চিড়িয়াখানার প্রাণীদের বাঁচাতেও নিতে হচ্ছে বিশেষ ব্যবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, আসন্ন সুপার এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর তাপপ্রবাহ এতটা ভয়াবহ রূপ নিয়েছে। সতর্ক করা হচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রকৃতি যেন তার রুদ্রমূর্তি ধারণ করেছে ভারতের ওপর। বিশ্বজুড়ে দিন দিন বেড়ে চলেছে তাপমাত্রা, আর এই উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পারেনি ভারতও। গত কয়েক বছর ধরে গ্রীষ্মের তীব্রতা বাড়ছে, কিন্তু 2026 সালের এপ্রিল মাস যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ও মধ্য ভারত, সবখানেই এখন আগুনের হলকা। সাধারণ মানুষের জনজীবন আজ ওষ্ঠাগত। সকাল গড়াতেই রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে, আর দুপুরের তপ্ত বাতাস যেন মনে করিয়ে দিচ্ছে কোনো এক আগ্নেয়গিরির উত্তাপকে। আবহাওয়াবিদদের মতে এবারে তাপপ্রবাহ বা হিটওয়েভ শুরু হয়েছে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন মতে সাধারণত মে মাসে যে ধরনের গরম দেখা যায়, এবার এপ্রিলের শেষ সপ্তাহে তাপমাত্রা সেই সীমা অতিক্রম করেছে। কিন্তু প্রশ্ন জাগতে পারে, বিজ্ঞানের ভাষায় এই হিটওয়েভ আসলে কী? ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা মতে কোনো সমতল অঞ্চলের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে অন্তত 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে এবং তা টানা কয়েকদিন স্থায়ী হয়, তখন তাকে তাপপ্রবাহ বা হিটওয়েভ বলা হয়। আর এই তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে 6.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বেড়ে যায়, তখন তাকে ঘোষণা করা হয় তীব্র তাপপ্রবাহ হিসেবে। ভারতে এবারে তাপপ্রবাহ নিয়ে আলোচনার প্রধান কারণ হলো এর ব্যাপ্তি এবং তীব্রতা। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী বিশ্বের 100টি উষ্ণতম শহরের তালিকায় 98টি এখন ভারতের দখলে। রাজধানী দিল্লি থেকে শুরু করে রাজস্থান, উত্তরপ্রদেশ আর ওড়িশার দিনের তাপমাত্রা এখন 42 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ওড়িশার বালাঙ্গীরের তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এই ভয়ঙ্কর গরমের কারণে মানুষ তো বটেই, পশু পাখিরাও চরম সংকটে পড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের কানপুর চিড়িয়াখানায় বাঘ ও গন্ডারদের বাঁচাতে দিনরাত চালানো হচ্ছে ওয়াটার স্প্রিংকলার বা কুলার। প্রাণীদের খাঁচার ওপর দেয়া হচ্ছে খড়ের বিশেষ আচ্ছাদন, যাতে রোদের তাপ সরাসরি গায়ে না লাগে। দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা এখন থমকে গেছে। রাস্তাঘাটে রিক্সা চালকরা ব্রিজের নিচে আশ্রয় নিচ্ছেন, আর পথচারীরা ছাতা বা ভেজা কাপড় মাথায় দিয়ে কোনো মতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। উত্তরপ্রদেশের মুরাদাবাদ ও গোরক্ষপুরের হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনে আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দিল্লির কিছু স্কুল চালু করেছে ওয়াটার বেল পদ্ধতি, অর্থাৎ প্রতি 35 মিনিট পর পর ঘণ্টা বাজিয়ে শিক্ষার্থীদের পানি পান করতে বাধ্য করা হচ্ছে, যাতে গরমে কেউ অসুস্থ হয়ে না পড়ে। কিন্তু কেন এই বছর পরিস্থিতি এত ভয়াবহ? জলবায়ু গবেষকরা এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন আসন্ন সুপার এল নিনোকে। দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণ বলছে 2026 সালের এই তাপপ্রবাহ আসলে সেই সুপার এল নিনোরই একটি আগাম সতর্কবার্তা। প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উষ্ণ হয়ে ওঠায় দক্ষিণ এশিয়ার বৃষ্টির পরিমাণ কমে গেছে এবং শুষ্ক তপ্ত বাতাসের আধিপত্য বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের ওপর। প্রকৃতির এই চরম রূপের সঙ্গে যখন মানুষের গাছ কাটার প্রবণতা যুক্ত হয়, তখন সংকট আরও ঘনীভূত হয়। ভোপালের স্থানীয় বাসিন্দাদের মতে নগরায়নের দোহাই দিয়ে ব্যাপক হারে গাছ কেটে ফেলায় শহরের তাপমাত্রা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে পানির সংকট, অন্যদিকে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে ভারত।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এখনই কার্বন নিঃসরণ কমানো বা বৃক্ষরোপণে জোর দেওয়া না হয় তবে সামনের মাসগুলোতে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের মাইলফলক স্পর্শ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।